ওইটা কি আসলে কি ভাই আমি বলতেছে? রেকর্ড করছি অন্য একটা অ্যাপসে, এখানে 10 মিনিট বেশি রেকর্ড হচ্ছে না ভাই, কেটে আচ্ছা কেটে রেকর্ড করা আচ্ছা ঠিক লাগছে আছে, এখানে। তাহলে রেকর্ড রাখার দরকার নেই, আমি রেকর্ড রাখতেছি। আচ্ছা, বিষয় হচ্ছে তোমার এই যে 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 আমি কমেন্ট আমার যেটা আমি আমার মতো রেকর্ড কাটছি। আচ্ছা, আমার ক্লায়েন্টের মেসেজ আসছে, আমি একটু এটা বন্ধ করি, এটা বন্ধ করি। সিকিউর ক্যাম, এগুলো ক্লায়েন্টের কাজগুলো আচ্ছা আমার এটা সে কেটে গেছিলো আর কি। আচ্ছা, আখতারুজ্জামান সজীব, তোমারটা দেখি তো একটু কত দূর কি প্রোগ্রেস। ভাইয়া আমার ওই ফোল্ডারটা আমার ছোট ভাই দেখছি করেছে, তারপরে ওই আমার যেটা আচ্ছা, এটা দুইজন আমি আলাদা আলাদা সিনক্রাইব দুইটা করছি। ফোল্ডার করে নিও, তাহলে বেশি ভালো হবে না। জি, জানান দেখাচ্ছি। ভাইয়া দেখা যাচ্ছে নাকি? জাস্ট 1 মিনিট, আমি আবার এদিকে একটু উইন্ডো ওপেন করছি কোড ওপেন করার জন্য। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই HTML এর ফোল্ডারটা পাচ্ছি না, আমি শুধু CSS এর এটাই পাচ্ছি। আচ্ছা, ট্রাশের ভিতরে আছে কিনা তাহলে দেখা যাবে, ট্রাশের ভিতরে দেখো দিনই। ট্রাশের আছে, না থাকলে তো আর কিছু করার নেই। এটার ভিতরে আমি দেখছি। কি ব্যাপার, তো আমার আর ওদিকে এটার হচ্ছে আউটপুট এটা কিন্তু এই যে। ব্ল্যাঙ্ক তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আহ, আচ্ছা ঠিক আছে। আর অনেক তো কেবল শুরু করছে, অনেক তো মনে হয় এখনো সেরকম ভাই ইয়ে করতে আমাকে একটু পারেনি। সময় দিয়েন ভাই, কারণ আমি পিছাই আছি সবার থেকে। হুম, চেষ্টা আছে যত দ্রুত সম্ভব আপনাদের সাথে ধরা যাবে। ঠিক আছে। আচ্ছা তাহলে শেয়ার বন্ধ করতে পারো, আমি আবার কাজ শুরু করি। না, কোডের মধ্যে আমি আবার একটু একটা জিনিস ট্রাই করছিলাম, এগুলো রিমুভ করে নিই আগে, রিমুভ করে নিই। আচ্ছা, এবার আমি স্ক্রিন শেয়ার দিই। এখন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। তাহলে আমরা এই শেফ ম্যাগো এই ওয়েবসাইটটা দেখে একটা মোটামুটি ইয়ে করতেছিলাম, ক্লোন করতেছিলাম। তো প্রথম সেকশনটা আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা বলছিলাম হেডার আর ফুটারটা আমরা পরে দেখব। এরপরে আসছে আমাদের একেবারে বেসিক একটা সেকশন। আমি আশা করছিলাম যে যেহেতু মাঝখানে একটা ক্লাস হয়নি, সবাই কম বেশি এই বেসিক সেকশনগুলো করে ফেলবে। যাই হোক, সেইটা তো হয়নি, যে কারণে আমি আবার এখান থেকে শুরু করি। তাহলে আমাদের প্রথম সেকশনটা শেষ। দ্বিতীয় সেকশনটাতে আমরা একটা লোরা মিপসাম রাখছিলাম সম্ভবত, এখানে একটা লোরা মিপসাম আছে। এই সেকশনটাকে আমরা এখন আর কি টেক্সট দিয়ে শেষ করি। তো পরের এই যে এইগুলো আর কি হেডিং টু, তাহলে এখানে হেডিং টু আমরা একটা নিই, এর একটা ক্লাস দিয়ে দিই, যে মনে করো যে একটা ডিফল্ট একটা ক্লাস দিলাম আমরা, যে হেডিং। এখানে যে ফন্ট সাইজ আছে, সেই ফন্ট সাইজটা আমরা এই যে বলছিলাম, এটার নাম কি মনে আছে, 48 পিক্সেল। তাহলে আমরা একটা নাম দিই, যে আমি যেটা দিয়ে আর কি ইয়ে দেখতেছি, ফন্ট সাইজ দেখতেছি, এটার নাম বলেছিলাম কি মনে আছে, এই টুলসটার নাম বলছিলাম যে ক্রোমেও পাওয়া যাবে, ফায়ারফক্সেও পাওয়া যাবে, কারণ মনে আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে কথা। আচ্ছা, তাহলে রিপ্লাই করতে হবে হ্যাঁ কি না, ভয়ের কিছু তো নেই, আমি তো আর অন্য কেউ না, তাই না?
এটার নাম হচ্ছে হোয়াট ফন্ট একটা এক্সটেনশন, যে এক্সটেনশনটা ইনস্টল দিলে এভাবে ফন্টের সাইজ, ফন্টের কালার, ফন্টের ওয়েট, লাইন হাইট, কি ফন্ট ইত্যাদি ইত্যাদি এগুলো তথ্যগুলো আর কি দেখা যায়। যেমন এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে 48 পিক্সেল, এটা 54 পিক্সেল। তো আমরা এরকম এলোমেলো সাইজ দেবো না, এলোমেলো সাইজগুলো একটু প্রবলেমেটিক। তো আমরা এই জায়গায় একটা ফন্ট সাইজ 48 পিক্সেল সেট করে দিলাম। এখন আমরা দেখি, মাথা খুব ব্যথা করছে। তাহলে এখন আমরা যদি দেখি এটা মনে হয় অটো লোড হচ্ছে না কোনো কারণে, নাকি আমাদের সিএসএস সিলেক্টরের ক্লাসের নাম ভুলে গেছি মনে হয়। ও আমরা কিছু ফন্ট লিখেছি, এখানে সিএসএস লেখাই ভুল হয়েছে। ফন্ট সাইজ 48 পিক্সেল। তাহলে এখন ফন্ট সাইজটা বড় হয়ে গেল। শেপ ম্যাগো হয়ে গেল। আচ্ছা, এরপরে একটা প্যারাগ্রাফ আছে এখানে। আমরা যে দেখতে পাচ্ছি ওভারঅল সাইটের ফন্ট সাইজটা অনেক বড়। তোমরা যে ডিফল্ট যে প্যারাগ্রাফ, যে বডি ফন্ট বলে আর কি যেটাকে, সেটাকে আমরা হচ্ছে একটু ডিক্লেয়ার করে রাখতে পারি। ডিক্লেয়ারটা কীরকম করে, এরকমভাবে বডি লিখে এই জায়গাতে একটা ফন্ট সাইজ আমরা দিয়ে দিতে পারি, যেমন 25 পিক্সেল। এটা হচ্ছে ডিফল্ট ফন্ট সাইজ হয়ে গেল। অর্থাৎ যখন আমরা কোনো ফন্ট সাইজ সেট করব না, তখন ফন্ট সাইজটা কত হবে সেটা হচ্ছে এই বডিতে আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ, সরি এইটা আমাদের ছিল, এইটা নিয়ে নিলাম। নিয়ে এখন আমাদের এখানে একটা প্যারাগ্রাফ নিই, এখানে বসিয়ে দিলাম। তাহলে এখন যদি দেখি আমরা, এই যে আমাদের ফন্ট সাইজটা মোটামুটি ওইরকমই আসছে। এখানে মানে 29 না কত আছে দেখলাম, এখানে 24 আছে। আমরা তাহলে আর একটু বড় করে দিই। ফন্ট দেখতে একটু ছোটো মনে, এখানে আমাদের 25 দিয়েছে, ওখানে আছে 24। একটু দেখতে ছোটো বড় মনে হওয়ার কারণ ফন্ট ইটসেলফ, মানে এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে এটার ডিজাইনটাই বড়, আর আমাদের যে ডিফল্ট ব্যবহার করছে এটার ডিজাইনটাই ছোটো আর কি, যে জন্য একটু ছোটো বড় মনে হতে পারে। এরপরে এইটা কপি করি আমরা, করে আবার হেডিংয়ে এখানে আসি, করে ক্লাস, আমরা সেই ডিফল্ট ক্লাসটা বসিয়ে দিলাম, টেক্সট বসিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে দেখি যে এই টেক্সটগুলো সব মাঝখান দিয়ে আছে, প্লাস এখানে সুন্দর একটা 80 পিক্সেল মতো গ্যাপ আছে। কত পিক্সেল গ্যাপ আছে না আছে এগুলো এখানে দেখা যায়। তো আমরা যেহেতু আর এক্স্যাক্টলি ওই সাইডটা বানাচ্ছি না, এই জন্য অত আর কি আমরা দেখতেছি না। তো এখানে আমি ইয়ে করলাম, সিএসএস করার জন্য যেটা করলাম, এই ইনস্পেক্ট প্যানেলটা ওপেন করে নিলাম, যাতে আমরা হচ্ছে লাইভ একটা ইয়ে করতে পারি, সিএসএস লিখতে পারি। এখন বিষয় দেখো যে এইটাও হচ্ছে সেকশন, ক্লাসের নাম, এটাও সেকশন। তাহলে এখন যদি আমি এই সেকশনে কোনো সিএসএস করি, এই সেকশনে হয়ে যাবে। তাহলে কী হলো যে কমন হয়ে গেল, তাই না? সব জায়গাতে তার আমরা এটা কাজ করাবো না, শুধুমাত্র এই স্পেসিফিক সেকশনে কাজ করাবো। এর জন্য কী করতে পারি, আমরা এখানে সেকশনে একটা ইয়ে করতে পারি, নতুন ক্লাস দিতে পারি, সেন্টার্ড বলে। সেন্টার্ড ক্লাসটা যেখানে থাকবে এর ভিতরে যে ইনার, এই ইনারটাকে আমরা এখন টার্গেট করব। তো কীভাবে টার্গেট করবো, এই যে দিলাম সেন্টার্ড, এই একটা দিলাম হচ্ছে গিটার দেন। এই গিটার দেন দেওয়ার মানে এর ভিতরে সরাসরি যদি কোনো চাইল্ড থাকে, সেই চাইল্ডটা, প্যারেন্ট আর চাইল্ড বুঝাইছি না? জি ভাই, জি ভাই। আচ্ছা, আরেকবার বলি যে এই যে গেটার দেন সাইনটা দিলাম, এর মানে হচ্ছে এই সেকশনের মাঝে যে সরাসরি যেই ইয়েটা আছে, ইনারটা আছে, এইটাতে হিট করবে। এর ভিতরে যদি আবার কোথাও ইনার থাকে, সেই ইনারটাতে এই সিএসএসটা হিট করবে না। অর্থাৎ সরাসরি সাইড যেটা, চাইল্ড নাতি চাইল্ড যেটা বলি আমরা, নাতি ছেলেপিলের উপরে আর কি কাজ করবে না। এখন আমরা এটা দিলাম যে ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন কলাম, এগুলো তো জানা সিএসএস। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এর সঙ্গে নতুন আরেকটা যুক্ত করলাম টেক্সট অ্যালাইন, সেটা হচ্ছে সেন্টার। তাহলে কী হলো, এখন যদি আমরা আমাদের এটা দেখি, সব কিছু এইটার মতো মাঝখান থেকে শুরু হলো। এইবার সেট করতে হবে একটা গ্যাপ সেট করার জন্য যেটা এই ফ্লেক্স এলিমেন্ট আর কি, যেমন এই যে সেন্টারকে আমরা ফ্লেক্স করলাম, এই সেন্টারকে এখন ফ্লেক্স যদি না হয় তাহলে গ্যাপে কাজ করবে না। ডিসপ্লে ফ্লেক্স থাকলে তখন আমরা এখানে একটা জিএপি গ্যাপ বলে, ও আমরা আসলে ভুল জায়গাতে আছি আর কি, গ্যাপটা এখানে দিতে হবে। তাহলে এখানে হলো গ্যাপটাকে কাজ করানো যাবে। যদি আমরা এখান থেকে ইয়ে করি, কোডটা একটু বড় করি, যদি এখান থেকে আমি ফ্লেক্সকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো যে এই যে গ্যাপ যেটা, সেটা কিন্তু আর কাজ করছে না। সঙ্গে সঙ্গে সিএসএস যেগুলো ফ্লেক্সে সিএসএস, সেগুলোতে কাজ করবেই না, এটাই স্বাভাবিক। তো এইটার জন্য আমরা সিটি ইনার যেটা, এটাকে আর কি গ্যাপ সেট করব না করে এখানে একটা গ্যাপের জন্য আলাদা একটা ক্লাস দিয়ে দিব। সেটা এখানে না দিয়ে আমরা সরাসরি এই যে ইনার যেটা এখানে দিলাম গ্যাপ 2 বা গ্যাপ, এখানে মনে করো যে 8 লিখলাম। 8 মানে বুঝলাম যে আমরা 80 পিক্সেল। এখন এই আলাদা দেওয়ার কারণ কি সেটা আমি বুঝাচ্ছি। এই গ্যাপ 8 দিয়ে দিলাম আমি গ্যাপ 80 পিক্সেল। এখন আমরা গ্লোবাল ক্লাস লিখছি। হ্যাঁ, এখন দেখো এখানে হয়ে গেল। এইটা আমরা যদি ইচ্ছা করতাম, তাহলে এই যে আমাদের এখানে যে সেন্টার্ড বলে যে ইয়েটা নিলাম, ক্লাসটা নিলাম, এখানে দিতে পারতাম, তাতেও কাজ হতো। কিন্তু দেখা যাচ্ছে এমন কোথাও আমার একটা এলিমেন্ট সেন্টার করা দরকার যেখানে আমার গ্যাপ প্রয়োজন নেই।
তাই না? এরকম হতে পারে না যেখানে আমার গ্যাপ প্রয়োজন না? হ্যাঁ হতে পারে। তখন কি করা লাগবে? আমার আবার এক্সট্রা আবার ওইটার জন্য ফের নতুন একটা ক্লাস নিয়ে সিএসএসটাকে লেখা লাগবে অথবা আইডি নেওয়া লাগবে। কিন্তু যদি আমি একটা গ্যাপের আলাদা ক্লাস করে রাখি তাহলে যেখানে আমার প্রয়োজন সেখানে ক্লাসটা আমি বসিয়ে দিলাম। এখন এই সেন্টার এই জায়গাতে বসিয়ে আমরা আগেরটার মতো করে ইনারকে টার্গেট করতে পারতাম, কিন্তু না করে ইনারে সরাসরি লিখলাম। কারণ যে আমার গ্যাপ এলিমেন্টটা সবসময় যে ইনারে প্রয়োজন হবে এরকম না, কোনো ডিভেও প্রয়োজন হতে পারে, তাই না? তখন তো আবার আলাদা ফের এক্সট্রা সিএসএস করা লাগে ডিভকে টার্গেট করার জন্য, যে জন্য সরাসরি একে নিজ ক্লাসে রাখলাম এবং ইনারের কাছে বসিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার এক ঢিলে দুই পাখি মারা হলো। এই ক্লাসটা যেখানে প্রয়োজন আমি সেখানেই বসাতে পারবো, তাই না? হ্যাঁ। তাহলে এই যে সেকশন যেটা শিখালাম একদম সহজ না? অল্প কয়েক লাইনে সিএসএস আর এইচটিএমএল, তাই না? হ্যাঁ। এইচটিএমএল কিন্তু এরকম ছোট। রিপিটেড, হেডিং, ইমেজ, টেক্সট, প্যারাগ্রাফ, সেকশন, ডিভ এরকম রিপিটেড। এই যে পরের সেকশনটাও কিন্তু একই রকম, পরের সেকশনটাও ঠিক একই রকম। যদি আমরা এখানে আবার আসি, নতুন একটা সেকশন নিই, সেকশন দিলাম। সেকশনের ডট দিয়ে ক্লাসের নাম দিলাম সিটি সেকশন, ইন্টার দিলাম, তাহলে এখানে আমাদের সেকশনটা চলে আসলো। এর ভিতরে যে ডিভ ইনার ডিভ যেটা সেটা আমরা নিলাম ডিভ ডট সিটি ইনার, তাহলে আমাদের ইনারটাও হয়ে গেল। আগের যে হেডিং টু ছিল এটা আমরা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফ যেটা ছিল সেটা জাস্ট কপি করে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, যেহেতু একই জিনিস আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম। এখান থেকে ওই লেখাটা কপি করলাম, এখানে টেক্সট পরিবর্তন করে দিলাম, এখান থেকে প্যারাগ্রাফটা কপি করলাম, ওই প্যারাগ্রাফটা বসে এখানে প্যারাগ্রাফটা পরিবর্তন করে দিলাম। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আমি এই টেক্সট অনেক বড় এই জন্য আর কি বড় চলে যাচ্ছে, এটা ব্রেক করা যায়, ব্রেক করলে আর কি কোড ম্যানেজ করা একটু কষ্ট। এই জায়গায় ফরম্যাট ডকুমেন্ট দিলে এরকম ব্রেক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আরেকটু আগে আমার বলা ইচ্ছা ছিল কিন্তু খেয়াল নেই, সেটা হচ্ছে এখানে আমরা যত প্যারাগ্রাফ বসাই সব কিন্তু একটা প্যারাগ্রাফ হিসেবে দেখা যাবে। যেমন এখানে কিন্তু আমি দুইটা প্যারাগ্রাফ কপি করেছি, আগেরটাতে একটা, কিন্তু দুইটা প্যারাগ্রাফ কপি করার পরেও এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। অথচ আমি যদি কোডে দেখি, কোডে কিন্তু এই যে লাইনের পরে আমার এখানে ইন্টার মারা আছে, তাই না? মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পর ইন্টার মারলে মেসেজ লাইনে চলে যায় না, কিন্তু এখানে আমার কোডে যাবে না। কোডে যাওয়ার জন্য একে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে বিআর হলো ব্রেক ট্যাগ, যেটা কি করবে লাইনটাকে ভেঙে নিচের লাইনে নিয়ে চলে যাবে। এখন এখানে যদি আমার লাইনে গ্যাপ প্রয়োজন হয় আমি এখানে আর একটা এক্সট্রা ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি, তাহলে এখানে আমার একটা এক লাইন গ্যাপ হয়ে গেল। অথবা কি করতে পারি, আমি এই দুইটাকে আলাদা আলাদা প্যারাগ্রাফ তৈরি করতে পারি, একটা আলাদা প্যারাগ্রাফ, এই একটা আলাদা প্যারাগ্রাফ। তো আমি আপাতত একটা প্যারাগ্রাফের ভিতরে সীমাবদ্ধ রাখছি। তাহলে এখানে আবার এই এলিমেন্টগুলো আমার কিন্তু সেন্টার আছে, সেন্টার প্রপার্টি, তাই না? তাহলে এখানে যে সেন্টার ক্লাসটা আমরা ব্যবহার করেছিলাম সেই সেন্টার ক্লাসটা আবার এই সেকশনে যদি দিয়ে দিই, তাহলে এই সেকশনটা আমাদের কি হলো, প্রত্যেকটা আইটেমে এখন সেন্টার হয়ে গেল। এখন এখানেও আবার এই যে আগেরটার মতো করে গ্যাপ আছে, কিন্তু অতটা গ্যাপ নেই, এটাতে গ্যাপ কম। তাহলে এটাতে আমরা গ্যাপ 50 পিক্সেলের জন্য গ্যাপ 5 বলে আর একটা ক্লাস নিয়ে নিই, গ্যাপ 5টা জায়গায় রেজিস্টার করে রাখি যে গ্যাপ 5 এর সিএসএস হলো গ্যাপ 50 পিক্সেল। তাহলে এখন যদি আমরা আমাদের আউটপুট দেখি, তাহলে এই যে এখন আমাদের আউটপুটটা এরকম হয়ে গেল। এইবার এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই জায়গাতে বুঝতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গায় আছে, যে সেকশনে আছে নাকি ইনারে আছে। যেমন আমরা এই জায়গাতে একটা টেস্ট করাই, এর প্রথম ক্লাসটাতে আর কি এই সেকশনটা শুরু করার, এই যে অর্থাৎ 2 ক্লাস কি 3 ক্লাস আগে আমরা হচ্ছে অরেঞ্জ কালার নাকি কেমন কালার দিয়ে একটা দেখছিলাম, ব্লু কালার দিয়ে সম্ভবত, সেইটার মতো আর কি আমরা এখানে দেখবো যখন সেকশন ইয়েটা কোথায়, ব্যাকগ্রাউন্ডটা কোথায়। তো আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ডার্ক বলে। এখন আমাদেরকে এই ডার্কের একটা ব্যাকগ্রাউন্ড কালার রেজিস্টার করতে হবে, ওখানে যে কালার আছে আমরা চেক করতে পারি। তবে আমি এখন এখানে আমাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমাদের ব্লু আছে, ব্ল্যাক নেই, আমি একটা ব্ল্যাক রেজিস্টার করে দেবো। এখানে ব্ল্যাক লিখে রাখলাম। ব্ল্যাকটা আমাদের এই যে ইয়ে করতেছিলাম আমরা, মনে আছে মনে হয়, ভেরিয়েবল করতেছিলাম, সরি আমি ভুল জায়গাতে এই জন্য তো মিলাতে পারছি না, আমি ভেরিয়েবল করতে হবে আমাদের। এইখানে ব্ল্যাক এর ভ্যালু দিয়ে দিলাম 6টা 0, এই 6টা 0 বা 3টা 0 মানে হলো কালো কালার। তাহলে এখন যদি আমরা দেখি এখানে আমাদের এই যে কালারটা কিন্তু কালো হয়ে গিয়েছে, তাহলে কালো কালার যদি হয় এখন, তাহলে তো এর উপরে আবার আমাদেরকে কালার যেটা টেক্সট কালার সেটা হোয়াইট করতে হবে। এখানে আমরা লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার হলে ডিফল্ট যে টেক্সটের কালার সেটা হবে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড ডার্ক এর ডিফল্ট একটা আমরা কালার সেট করে রাখলাম, যে ব্যাকগ্রাউন্ড ডার্ক যেখানে ব্যবহার করবো সেখানে আমাদের ডিফল্ট কালার হবে টেক্সট কালার হোয়াইট। এরপরে যদি কাস্টম এক্সট্রা কোনো কালার প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে নেব। আচ্ছা, এইবার জিনিসটা বোঝার সেটা হচ্ছে যে এই যে আমাদের 3 নম্বর সেকশন, এইটা হচ্ছে আমরা সেকশন এলিমেন্টে ডার্ক ব্যবহার করেছি কালারটা, এর জন্য হচ্ছে কি ফুল হোয়াইট জুড়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেইটা আসছে। এখন যদি আমরা এটা না দিয়ে যদি ইনারে দিতাম তাহলে কি হতো, তাহলে যে ইনারে যে হোয়াইট সেই হোয়াইট অনুযায়ী আসতো। এই জায়গা থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল হোয়াইট হয় তাহলে সেকশনে ব্যবহার করতে হবে এবং সেকশনটা ফুল হোয়াইট থাকে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে এরকম বক্স ওয়াইডেরও ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, অনেক সময় থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হচ্ছে, ইনারের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটাকে কানেক্ট করাতে হচ্ছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, যেহেতু সহজ জিনিস আজকে আমি আরেকটু আগাবো। এইবার হচ্ছে এই সেকশনটা একটু নতুন সিএসএস আসবে আমাদের কাছে, নতুন সিএসএসটা যেটাকে আমরা বলতেছি গ্রিড। গ্রিডটা কী জিনিস? গ্রিডটা খুব মজার একটা জিনিস, যেমন আমরা ফ্লেক্স শিখলাম না, ডিসপ্লে ফ্লেক্স, এই টাইপের একটা জিনিস, তবে এটা আর একটু মজার জিনিস।
তো এটা শেখার জন্য আমরা এখানে আরেকটা সেকশন রেজিস্টার করে নিলাম। এর ভিতরে এবার ডিপ রেজিস্টার করে নিচ্ছি। এইবার এই জায়গাতে আমাদের যে ডিজাইনটা সেটা শুরু করি। প্রথমে একটা দিয়ে শুরু করবো, একটা বক্স করার পরে আমরা বক্সগুলোকে কপি করে দেবো আর কি। তাহলে প্রথমে একটা বক্স নিই ডিপ, যেটার নাম দিচ্ছি আমরা হচ্ছে গ্রিড ইনার বক্স, প্রয়োজনের উপরে আর কি এই নামটা পরিবর্তনশীল। এরপরে প্রথমে একটা ইমেজ আছে, আমি নাম দিতেছি নাম বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে ক্লাস গ্রিড আইকন। ইমেজ সোর্স, ইমেজটাকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। আমি ডাউনলোড না করে এখান থেকে যে ইমেজের যে লিঙ্ক, এখান থেকে তোমার হাবিজাবি লিঙ্ক মতো দেখাচ্ছি, অত বড় লিঙ্ক লোড করানোর দরকার নেই। This, you can remove this. ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে এটাকে আমরা ফোল্ডারের ভিতরে নিয়ে আসি। অনেক বড় নাম আমরা হচ্ছে আসলে যেটা দেখতেছি আমি সেটা হচ্ছে পুরো জিনিসটাই আর কি ইমেজ আকারে ব্যবহার করে, এই তিনটা জিনিস ইমেজ আকারে ব্যবহার করেছে। তো আমরা এই লোগোটা ডাউনলোড করে নিয়ে আসি, পুরো জিনিসটা তো আমাদের দরকার নাই। এই লোগোটাকে নিয়ে আসি ডেস্কটপে, আমাদের ফোল্ডারের মধ্যে ইমেজ ফোল্ডারে রাখি, রেখে লোগো বলে রেখে দিলাম। এখন এখানে তাহলে আমাদের সোর্স যেটা সেটা হচ্ছে ইমেজ ফোল্ডার, এর ভিতরে আমাদের এই যে লোগো ওয়েব, এটা হচ্ছে আমাদের সোর্স। এখন অল্টার যেটা সেটা বলেছিলাম যে এর আগে, অল্টার বলতে যেটা বোঝায় যে ইমেজটা যদি কোনো কারণে লোড না হয় তখন কি দেখাবে, এটা আমরা এই জায়গাতে একটা নাম লিখে রাখতে পারি। বিশেষ করে এই জায়গাতে লেখা হয় যে কী জন্য এই ইমেজটা ব্যবহার করা হচ্ছে। যেমন মনে করছে যে গ্রিডের আইকন, এই আইকনটা এই যে যেমন যদি এটা আমরা দেখি, এই সেকশনটার নাম কাস্টম মেনু, তো এই জায়গাতে আর কি আমরা লিখতে পারি যে কাস্টম মেনু আইকন। এরকমভাবে আর কি অল্টারনেটিভ টেক্সট যেটা সেটা লেখা হয়। এরপরে এখানে একটা হেডিং 3 আছে। হেডিং 3 কীভাবে বুঝলাম, এই যে একটা সেকশন শুরু হয়েছে, যেটা বলেছে যে সেকশন শুরু হলে ওটা যেটা থাকে সেটা হচ্ছে হেডিং 2। হেডিং 2-র আন্ডারে যদি কোনো আবার হেডিং থাকে তাহলে সেটা ও সাইডে প্রায়োরিটিটা কম, তখন হেডিং 3 হয়। তাহলে এখানে আমরা একটা হেডিং 3 নিচ্ছি, H3। এটা কি হেডিং 3 হওয়ার জন্যই নিচে আসলো? এটা ফার্স্টে হওয়ার কথা ছিল না? মানে আমি যে হেডিংটা যেটা নিলে, এটার পরে তো আমার নিচের ডিপগুলো আসার কথা ছিল না? এটা কি মানে এটার আন্ডারে বলে কি আমরা পরে নিচ্ছি? না না, আন্ডারে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ডিজাইন অনুযায়ী তো আমাকে এটা সাজাতে হবে। টেক্সটটাকে তো এই জায়গাতে নিলেই হলো না। আন্ডারে বলতে যেটা বোঝায় আর কি এই সেকশনের ভিতরেই এর পরে আছে আর কি। ও মানে সেকশনের ভিতরে এইটার পরে এর পরে আছে, কিন্তু পরের সেকশনে চলে গেলে তখন পরের সেকশনের টাইটেলের আন্ডারে হবে। এই আর কি যখন এসইও করা হয় তখন ক্যালকুলেট করে যে সেকশনের আন্ডারে কিনা, কোন সেকশনের আন্ডারে, তারপরে যেমন যদি আমরা সিঁড়ি সাজাই, যদি সিঁড়ি সাজানো বললে তো হবে না, কেমন করে বোঝাই যে ধাপ আর কি, একটা ধাপের পরে 3 নম্বর ধাপ তো আসবে না, 2 নম্বর ধাপ আসবে না, এরকম আর কি। যে যদি আবার পাশে যে এসকেলেটর যেটা বলে আর কি, বড় বড় শপিং মলে থাকে পাশাপাশি 2-3টা এসকেলেটর আছে, তাই না? ধরুন যে পাশাপাশি 2-3টা এসকেলেটর আছে, একটা ধাপ সাদা, একটা ধাপ কালো, আর একটা ধাপ সাদা, একটা কালো, একটা সবুজ, আর একটা সবগুলো কালো। এখন যে একটা সাদা একটা কালো, তাহলে মানে কালোটা মনে করো যে চাইল্ড, আর সাদাটা প্যারেন্ট। এই সাদাটাকে কি আমি পরের এসকেলেটরের মধ্যে ধরতে পারবো যে পরের এসকেলেটরের এটা এসকেলেটর, তাই না? আর যদি ওই 3 কালারে চলে যায় তাহলে তখন ওই দুটো আবার ওই স্কেলেটরের আন্ডারে, ওই স্কেলেটরের সাইড, তাই না? ওকে তার এটাতে ধরতে পারবো না। এরকমভাবে মানে প্রায়োরিটি বেজ আর কি। এই হেডিং 3টা উপরেও থাকতে পারতো, যদি উপরে থাকতো তখন কিন্তু আবার এই হেডিং যে 2, এই হেডিং 2 সাইড হয়ে যেত। পরের সেকশনে থাকলে তখন কিন্তু আর মানে এই হেডিংয়ের আন্ডারে আসলো না। এই হিসাব করা হয় এইভাবে, ডিজাইনে যেখানেই থাক কোন হেডিংয়ের পরে। এক কথায় হেডিং 1-এর চাইতে হেডিং 2-র প্রায়োরিটি কম, তার সাইডে 3 প্রায়োরিটি কম, তার সাইডে 4-এর প্রায়োরিটি কম, এরকমভাবে এই 2-র পরে এই হেডিং 3টা লেখা, তাহলে এই হেডিং 3টা এর আন্ডারে আর কি। এখন যদি কোনো হেডিং 4 থাকতো সেটা তাহলে এর আন্ডারে চলে যেত। আবার যদি কোনো হেডিং 2 থাকতো সেই জায়গা থেকে নতুন আর কি আবার হেডিং সিস্টেম তৈরি হতো, তখন আর এই হেডিংগুলো ওই 2 আর এর আন্ডারে যেত না, হেডিং 2 তখন নিজেই আবার একটা সাইডে প্যারেন্ট হয়ে যেত। হ্যাঁ জি, এটা হচ্ছে বুঝলাম। ওইটা চেক করার জন্য একটা টুলস আছে যেটার নাম আমার এখন মনে নেই। যে কোনো ওয়েবসাইটে যেয়ে আর কি হেডিংটা চেক করা যায় যে কোনটার আন্ডারে কোনটা কেমন আছে, ওইটা আমি খুঁজে দেখে আগামী দিন বুঝাই দেবো এটা ক্লিয়ার করে। আচ্ছা, আমরা সেম ক্লাসটা এখানে রাখতেছি, তবে এর তো ফন্ট সাইজ কম, তাই না? সেই ক্ষেত্রে আমরা একটু কাজ করতে পারি। লিখলাম হেডিং, এই জায়গাতে H2 অ্যাড করে দিতে পারি। যে হেডিং 2, এই হেডিং 2-র সঙ্গে যদি এই ক্লাসটা থাকে তখন ফন্ট সাইজ হবে এইটা। ঠিক একই রকমভাবে এই জায়গাতে আমরা আরেকটা করে দিই যে হেডিং 3-এর সঙ্গে যদি হেডিং ক্লাসটা থাকে তখন ফন্ট সাইজ হবে 35 পিক্সেল। এখন যদি আমরা দেখি এই জায়গাতে মনে হয় কোনো জায়গায় আমাদের একটা HTML এ বাগ আছে, যে জন্য এটা লোড হচ্ছে না। আমরা এই জায়গাতে কোনো টেক্সটই লিখিনি, জাস্ট একটা কমা বসিয়ে রেখে দিছি। কাস্টম মেনু, তাহলে আমরা লিখে দিই কাস্টম মেনু, লিখে দিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে আমার এটাও কিন্তু সেম ক্লাস, আবার এটাও কিন্তু সেম ক্লাস, অথচ এর ফন্ট সাইজ আর এর ফন্ট সাইজ কিন্তু এক না, তাই না? কারণ কি? কারণ যে আমরা সিএসএস করার সময় এই জায়গাতে উল্লেখ করে দিয়েছিলাম যে হেডিং 2 যদি হয় আর তার সঙ্গে যদি হেডিং ক্লাসটা থাকে তাহলে সেই জায়গাতে 48 পিক্সেল হবে, আর যদি এরকম হেডিং 3 হয় তার সঙ্গে হেডিং ক্লাসটা থাকে তাহলে সেই জায়গাতে 35 পিক্সেল ফন্ট সাইজ হবে। এটা হচ্ছে আমাদের রুলস ছিল। তো
রুলস অনুযায়ী এখন এখানে কাজ হচ্ছে। তো এই জায়গাতে আর কিছু টেক্সট আছে, এত আমরা না লিখে জাস্ট উপরে টেক্সটের থেকে একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি। এখানে একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসলাম, হয়ে গেল। এরপরে আর কিছু নেই। তাহলে এখন যেটা আমি করবো, এই যে কোড আমি করলাম, এই কোডটাকেই আর কি ডুপ্লিকেট করে দেবো, কপি পেস্ট করে দিলাম আমি 3 বার। তাহলে আমার এখন এই যে পরে পরে 3টা বক্স চলে আসলো। এইবার আমাদের সিএসএস এর পার্ট, সিএসএসটা আমরা কি করব, যে বলেছিলাম যে এখান থেকে ফ্রন্ট এন্ড থেকে করবো। এখন এটাকে গ্রিড করতে হবে। আমি যদি সিটি ইনার যে এটাকে সরাসরি গ্রিড করে দিই তাহলে তো আমার প্রবলেম, কেননা সব বক্সগুলো তখন সব ইনারগুলো গ্রিড হয়ে যাবে। এই জন্য যেটা আমি করলাম যে সিটি ইনার যেটা, এই জায়গাতে আমি একটা গ্রেড 3 বলে একটা ক্লাস রেজিস্টার করলাম। উল্লেখ্য এই জায়গাতে কিন্তু আমি সেকশনের সঙ্গে করলাম না, এই জায়গাতে ইনারের সঙ্গে করলাম, কারণ এই গ্রিড ক্লাসটা আমার কোনো ডিভেও প্রয়োজন হতে পারে। এখানে করি, একে যদি আমি ট্র্যাগার করতাম তাহলে কি আবার এই গ্রিডটা তখন পরবর্তীতে আবার অন্য কোথাও ব্যবহার করতে হলে আবার সিএসএস করা লাগবে, সেই জন্য আমি গ্রিডটা সরাসরি ইনারে দিলাম। এখন দেওয়ার পরে আমার এই জায়গাতে এই যে ক্লাসটা চলে আসলো। এখন আমি এই জায়গাতে সিএসএস করবো। ফ্লেক্স যখন আমরা শিখি তখন আমরা লিখতাম হলো ডিসপ্লে ফ্লেক্স, একই রকমভাবে গ্রিডের সময় আমরা লিখবো ডিসপ্লে গ্রিড। গ্রিডের একটা টেমপ্লেট রেজিস্টার করতে হবে, যেটাকে আমরা বলি গ্রিড টেমপ্লেট কলাম। এটাকে আমরা রিপিট করব, অর্থাৎ সাইডগুলো এই টেমপ্লেটের আন্ডারে যে সাইডগুলো আছে সেগুলো রিপিটেড হবে। এবার কতটা রিপিট হবে, মনে করো আমি লিখলাম এখানে 3টা রিপিট হবে, একটা কমা। এবার এই জায়গাতে একটা মিনিমাম ভ্যালু আর একটা ম্যাক্সিমাম ভ্যালু সেট করতে হবে। সরি, মিন ম্যাক্স, এই যে মিন ম্যাক্স লিখলাম। মিন ম্যাক্স লেখার পরে আবার একটা ফাল ব্র্যাকেট দিয়ে প্রথমটা হলো মিনিমাম, এরপরটা হচ্ছে ম্যাক্সিমাম। মিস্টেক আছে। নেক্সট 200 পিক্সেল কোথাও একটু হয়তো লেখা বানান টানান ভুল হয়েছিল। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি এখানে 3টা পাশাপাশি চলে আসলো। যদি আমি এই জায়গাতে রিপিট করে দিই, কম 2টা করে দিই, তাহলে আমার 2টা চলে আসবে। যদি আমি 5টা করে দিই তাহলে 5টা জিনিস থাকবে, 5টা আসবে। এরকম ভাবে আমার যেহেতু 3টা দেখানোর প্রয়োজন, 3টা আমি রেজিস্টার করলাম। এবার মিন ম্যাক্স মানে কি, মিন মানে হলো মিনিমাম আর ম্যাক্স মানে হলো সর্বোচ্চ। এখানে মিন ম্যাক্স যেটা সেট করলাম, প্রথম ভ্যালু হলো মিনিমাম, অর্থাৎ 200 পিক্সেলের নিচে ছোটো এই বক্স, একটা বক্স যেটা ছোটো হতে পারবে না। আর 1FR বা 2FR এটা আছে সর্বোচ্চ, যে ওয়াইডটা সর্বোচ্চ, এর বেশি ওয়াইড হতে পারবে না। এখন এইগুলো তো গায়ে গায়ে লেগে যাচ্ছে, যে জন্য আমরা একটা গ্রিডের গ্যাপ সেট করতে পারি, যে 50 পিক্সেল বা 80 পিক্সেল এরকমভাবে একটা গ্যাপ সেট করতে পারি। গ্রিডের গ্যাপ বা ফ্লেক্সের গ্যাপ আমরা 2 রকমভাবে সেট করতে, 3 রকমভাবে সেট করতে পারি আর কি। গ্যাপ একটা সরাসরি লিখলাম, একটা রো গ্যাপ, একটা কলাম গ্যাপ। যেমন যদি এখানে লিখি কলাম গ্যাপ 20 পিক্সেল, তাহলে দেখা যাচ্ছে ডানে বামে যেই গ্যাপটা আছে সেটা আমার 20 পিক্সেল হয়ে যাচ্ছে। আর রো গ্যাপ যেটা, সেটা যদি আমি 80 পিক্সেল লিখি, তাহলে এইটা বোঝানোর জন্য আমি এখানে এই রিপিটটাকে একটু কম করে দিচ্ছি, রিপিটটাকে 2 করে দিলাম। তাহলে এখন নিচে নিচে আরও আমার এলিমেন্ট আছে। স্ক্রিনটাকে আমি একটু জুম আউট করি। এখন যদি আমি এটা দেখি, যে তাহলে কি হবে, যে আমার যে সাইডগুলো ডানে বামে গ্যাপ কিন্তু কম, এই যে ডানে বামে কিন্তু গ্যাপ কম। আর যদি উপর নিচে দেখি তাহলে গ্যাপ এখন বেশি, কেননা এই যে রো গ্যাপ অর্থাৎ উপর নিচে গ্যাপটাকে আমরা 80 পিক্সেল দিয়েছি, যদি এটাকে আমরা আরও বাড়াই তাহলে এই যে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এটাকে যদি কমাই তাহলে কমে যাবে। এরকমভাবে আর কি আমরা আলাদা আলাদা করে রো কলমের গ্যাপ লিখতে পারি। তো আমরা গ্যাপ সব দিকে একরকম রাখবো, এই জন্য এটাকে আমরা এরকমই রাখলাম। তাহলে সিএসএসটাকে নিয়ে আসলাম, গ্রিড ক্লাসটা দিলাম, সিএসএস এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিলাম। এখন যদি দেখি আমার এটা ঠিকঠাক মতো কাজ করছে। এখন রিপিট 2 এর জায়গায় আমরা রিপিট 3 করে দিচ্ছি, তো আমাদের 3টা পাশাপাশি আসবে, 3টা। এইবার এই 3টার আবার ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক। তাহলে আমি যে ব্যাকগ্রাউন্ড ডার্ক বলে যে ক্লাসটা রেজিস্টার করেছিলাম, খেয়াল আছে। এখন নতুন করে কোনো সিএসএস না লিখে আমরা কী করতে পারি, যে গ্রিড ইন না যেটা, এর সঙ্গে এই ক্লাসটা অ্যাড করে দিতে পারি। তাহলে কী হলো, এখন আমার 3টাতে এটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা চলে আসলো। এইবার যদি আমি এটা দেখি, প্রথমেই আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা প্যাডিং আছে আর কি। তাহলে এই যে গ্রিড ইনার বক্স যেটা, সেটাকেও আমরা করতে পারি কমন সিএসএসের জন্য, অথবা প্যাডিং 3 বলে আমরা একটা ক্লাস নিতে পারি, যেটা আবার সব জায়গাতে বসিয়ে দিতে পারি। যদি এই ক্লাসগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেব কখন, যখন দেখবো যে এই সিএসএসটা আমার রিপিট হবে অন্য কোনো সেকশনে, তখন আর কি নেবো। এটা আমি জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি। তবে ইউজুয়ালি যদি এরকমভাবেই করতে থাকি তাহলে বেশি হবে আর কি, সিএসএসের পরিমাণ, ক্লাসের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে আর কি। এটা মনে রাখানোর জন্য, বোঝানোর জন্য আমি দিচ্ছি যে প্যাডিং 3 এবং গ্লোবাল ক্লাসগুলো করে রাখি আর কি। প্যাডিং 3 দিয়ে আমি লিখলাম যে প্যাডিং 30 পিক্সেল, তাহলে এখন সব জায়গাতে আমার যে 30 পিক্সেল প্যাডিং হয়ে গেল। এইবার আমার বর্ডার রেডিয়াস আছে, এটাতে যে অর্থাৎ কোনাগুলো গোল গোল আছে আর কি, ছোট্ট করে বর্ডার রেডিয়াস আছে, এই জন্য আমি আমার বর্ডার রেডিয়াস ক্লাস জেনারেট করতে পারি। এভাবে প্রত্যেকটার জন্য আমরা ক্লাস জেনারেট করে রাখতে পারি। সেটা কী হবে, পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো, আমরা রিপিটেডলি আর কি ক্লাসটা ব্যবহার করতে পারবো। তাতে হবে কি, যে একই সিএসএস আমার বারবার প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে গিয়ে লেখা লাগতেছে না। তো এটার জন্য আমি আর ওরকম করতেছি না। আমি এখানে গ্রিডের যে বক্সটা আছে এইটা নিয়ে আর কি সিএসএস লিখে দিচ্ছি,
বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আমরা একটু বেশি বর্ডার রেডিয়াস দিই যেন আমরা বুঝতে পারি সহজে যে বর্ডার রেডিয়াসটা কী কাজ করছে। এই যে আমরা এখানে বর্ডার রেডিয়াসটা বড় দিয়েছি, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার রেডিয়াসটা কী করছে, এই কোণাগুলোকে আর কি ইয়ে করে দিয়েছে, সুন্দর করে কাট করে দিয়েছে। এখানে আমাদের গ্যাপটা খুব বেশি মনে হচ্ছে, আমরা এখানে 40 পিক্সেল করে দিই গ্যাপটা। এবার আমাদের যে আইকন, এই আইকনটা তো ছোটো আছে আর কি, তো আইকনের একটা আমরা সাইজ সেট করে দিই ওয়াইড 80 পিক্সেল। আমরা এখানে ওয়াইড 80 পিক্সেল সেট করে দিলাম। আচ্ছা, এখানে দেখো যে আমরা এখানে যেমন গ্যাপ আছে সেরকম গ্যাপ দিতে চাচ্ছি, কিন্তু গ্যাপ আসতেছে না, কারণ কি এই যে এলিমেন্ট যেটা, এটা কিন্তু ফ্লেক্স প্রপার্টি না। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে ডিফল্ট সিএসএস ছিল সে জায়গাতে আমরা একটা কাজ করে রাখতে পারি, ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন কলাম, এই একটা সিএসএস আমরা করে রাখতে পারি, কেননা বেশিরভাগ জিনিসই আমাদের অটোমেটিক্যালি ডিসপ্লে ফ্লেক্স আর ফ্লেক্স ডাইরেকশন কলামেই থাকবে। অথবা আমরা ডিপ ট্যাগ দিয়েও করে রাখতে পারি, যে এখানে না দিয়ে যে তাহলে তো এখানে দিলে আবার অনেক সময় আমাদের ঝামেলা হতে পারে, যে যেমন আইকন টাইকন এগুলো যখন আমরা লোড করাবো তখন ও ডিসপ্লে ব্লকের জায়গায় ডিসপ্লে ফ্লেক্সে যাবে। তো আমরা জায়গাতে যেটা করতে পারি, ডিপ একটা ট্যাগ, এই ট্যাগটাকে আমরা ফ্লেক্স করে রাখতে পারি, ডিসপ্লে ফ্লেক্স ডাইরেকশন কলাম। এটা হলো ডিফল্ট থাকলে, এরপরে আমরা তো ক্লাস দিয়েই আর কি একে আমরা ইয়ে করাতে পারি, যে ক্লাস দিয়ে তোর সিএসএসটা আমরা পরিবর্তন করছি। ও সরি আমি হচ্ছে ইমেজে গ্যাপ দিতে যাচ্ছিলাম, এই জন্য আর কি কাজ করছে না। তো গ্রিড বক্সে যদি এখন আমরা এখানে গ্যাপ দিই তাহলে দেখবো যে আমরা যে গ্যাপটা এখন কাজ করছে কিসের জন্য, যদি আমরা নিচে আসে একটু স্ক্রল করি তাহলে দেখবো যে এই যে ডিপের সঙ্গে যে ফ্লেক্সটা কিন্তু আছে, এই ফ্লেক্সটা যদি না থাকে তাহলে কিন্তু গ্যাপটাতে আর কাজ করবে না। তো আমরা নিচে চলে যাই, গ্রিডে যে বক্স এখানে একটা গ্যাপ, তাহলে আমরা 20 পিক্সেলের সেট করে দিই, তাহলে কিন্তু আমার হয়ে গেল। এই যে আমার ডিজাইনটা কিন্তু এরকম হয়ে গেল। এখানে একটা টাইটেল আছে, টাইটেলটা আমরা মিস করে গেছি, টাইটেলটাও দিয়ে আমি দেখাই দিই। যেমন এখানে তখন আমার ইনারটাকে গ্রিড করলাম, তাহলে যদি এখন এখানে আমি একটা টাইটেলটাকে নিয়ে আসি, এই টাইটেলটা আমি জাস্ট কপি করলাম, কন্টেন্ট ওখান থেকে নিচ্ছি পরে, তাহলে এখন একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি দেখি, এই টাইটেল একটা সাইড হিসেবে একটা জায়গা দখল করছে, দুটো সাইড থাকছে আর একটা সাইড নিচে নেমে যাচ্ছে, তাই না? এইটা ফিক্স করার জন্য আমরা যেটা করবো, যে এখানে আমরা এই যে গ্রিডের আন্ডারে যে হেডিংটা ক্লাসটা সেটাকে আমরা টার্গেট করব। এর আন্ডারে যদি সরাসরি ডট হেডিং এই ক্লাসটা থাকে তখন এটাকে আমরা যেটা করবো গ্রিড কলাম স্প্যান 3। এটা কীভাবে কাজ করে দেখি আমরা বুঝাই। এখন যদি দেখি এটা তাহলে নিজের জায়গাতে আছে, আর যেটা করতেছে নিজে পাশাপাশি আবার আগেরটার মতো চলে এসেছে। এখন যদি আমরা দেখি এই যে একে আমরা যে দিলাম গ্রিড কলাম স্প্যান 3, এর মানে কি? এর মানে হলো যে গ্রিডে যে কলাম ভিউ যেটা পাশাপাশি ভিউ, এই পাশাপাশি এই 3টা কলামের সমান জায়গা দখল করবে। কথা বুঝতে পারলাম? জি। যদি এখানে আমরা দিই এখন যে গ্রিড কলাম স্প্যান 2, তাহলে 2টা জায়গা দখল করবে। যদি দিই যে 4, তাহলে হলো 4টা জায়গা দখল করবে। এরকমভাবে আর কি এটাকে সেট করা যায়। এইবার টেক্সট লাইন ওইটা আছে আবার সেন্টারে, তাহলে এখানে আমরা টেক্সট সেন্টার বলে একটা ক্লাস দিতে পারি, যে ক্লাসটাকে এখানে আমরা লিখে রাখলাম টেক্সট লাইন সেন্টার। তাহলে এখন এই টেক্সটটাও সেন্টারে চলে গেল আমাদের। তাহলে এই যে যতটুকু দেখালাম এতটুকু সবাইকে ক্লিয়ার মোটামুটি বুঝতে পারা গিয়েছে? জি ভাই। ইজি না বিষয়গুলো? 2-4 দিন 10 দিন যদি প্র্যাকটিস করা যায় তাহলে দেখবা যে এই জিনিসগুলো কম বেশি এই সিএসএসগুলোই রিপিট হয়। এরপরে কিছু এক্সট্রা সিএসএস এক্সট্রা এইচটিএমএল সেগুলো প্রয়োজন সাপেক্ষে আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর কি এইগুলোই রিপিট হয়। হ্যাঁ, যে সিএসএসগুলো আমরা আজকে পর্যন্ত দেখলাম বেশিরভাগ ক্ষেত্রেই এই সিএসএসগুলোই হচ্ছে একটা সাইটের ডিজাইনের জন্য রিপিট হবে। এখন ধরতে হবে এইচটিএমএল সিএসএস এর যা ব্যবহার হয়, ইউজারলি ব্যবহার হয়, তার 60% শেখা হয়ে গেল আজকে ক্লাস পর্যন্ত। ওকে জি। আচ্ছা, এই যতটুকু শিখালাম এর ভিতরে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আমার আপাতত কোনো প্রশ্ন নাই, আর ওই যে ভাইরা আছে ওনারা যদি কোনো প্রশ্ন থাকে ওগুলো করতে পারে। ভাই এখন আপাতত বলছেন না, ভিডিওটা আবার রিপিট করে দেখলে শেষ করার পরে তখন সমস্যা নেই ইনশাআল্লাহ পরে ক্লাসে। ঠিক আছে, এটা সুন্দর করে সবাই প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে কিন্তু আমি কারোর কোনো এক্সকিউজ নিব না। আগামী ক্লাস আবার আজকে কীভাবে করতেছে, আজকে শনিবারে মাঝখানে 2 দিনের গ্যাপ। আশা করছি যে সবাই অন্তত একবার হলেও পুরোটা প্র্যাকটিস করবে, তার বেশি হলে আরও খুশি হবো। সবাই অন্তত একবার হলেও এই পুরো জিনিসটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে কোনো যদি ঝামেলা হয়, যদি কোনো প্রশ্ন আসে, কোনোটা বুঝতে সমস্যা হয়, তাহলে গ্রুপে অবশ্যই মেসেজ করতে হবে। ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকো, ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে কথা হবে। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বোঝে? এত সুন্দর করে একটা করে খুশি গান মতো করে বুঝাচ্ছে। শুধু দেখলাম কিছু তাও যদি না বুঝে ক্লাস করলে বুঝবা, বুঝে কিন্তু ক্লাস করছে তার জন্য বুঝছে না।